গণঅভ্যুত্থানে প্রাপ্ত এই সময় এবং এরপর নির্বাচনে যে সরকার আসবে বা এর পরবর্তী সরকারগুলো যেন ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সেই জন্য কি ধরনের সংস্কার হচ্ছে? না, আমরা তো এখন যত সংস্কারের আলোচনা তার প্রধানত জি, কোন সরকার যেন স্বেচ্ছাচারী হতে না পারে, যেন ফ্যাসিবাদী চরিত্র যেন গ্রহণ করতে না পারে, ক্ষমতাকে যেন যা খুশি তাই করবার লাইসেন্স হিসেবে মনে করতে না পারে। তার জন্য আমরা যেটা বলেছি, প্রধানমন্ত্রীর ক্ষমতার যে চেকস অ্যান্ড ব্যালেন্স এটা দরকার। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা রেশনাল তার একটা ভারসাম্য করা, প্রধানমন্ত্রীকে অ্যাকাউন্টেবল করা এক, এবং সাংবিধানিক পদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের নিয়োগগুলো এখন আনুগত্যের পরীক্ষায় এ পর্যন্ত বহু বছর দিয়ে আসা হয়েছে। এই অনেক সময় বিচার বিভাগ বলি, নির্বাচন কমিশন বলি, দুদক বলি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক, রাষ্ট্রপতি তো বটেই, আনুগত্যের পরীক্ষায় আপনি 99 নাম্বার পেলেও ফেল। এই পরীক্ষায় আপনাকে 100-তে 100 পেতে হবে। এবং এই অভিজ্ঞতার কারণেই নির্বাহী বিভাগ যখন এরকম একটা যা খুশি তাদের দলীয় আনুগত্যের ভিত্তিতে যখন নিয়োগটা দেয়, তখন একটা দানবীয় ক্ষমতা গড়ে ওঠে। তার মানে এই ফ্যাসিবাদী ক্ষমতার পেছনে একটা আইনগত একটা বাতাবরণ, আপনাকে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক, যাবতীয় প্রতিষ্ঠান আপনাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনাকে সহযোগিতা জুগিয়ে আসছে। তাহলে এটাকে বন্ধ করতে হবে। তার মানে এগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি একটা স্বাধীন কমিশন, এই আলাপ যে হচ্ছে সেখানে এই আলাপটা করছে আমরা, এই একটা বিষয়। তারপরে আমরা যেটা বলেছি আরেকটা তো গুরুত্বপূর্ণ, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, পার্লামেন্টে ওই যে আমরা 70 অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ সংশোধনে আমরা যে একমত হয়েছি, দলের বিরুদ্ধে আস্থা ভোট এবং অর্থ বিল বাদে বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, ভোট প্রদান করতে পারবেন। যদি আমরা উচ্চতর, যদি আমরা জাতীয় পরিষদ করতে পারি, আপার হাউস করতে পারি, সেখানেও একটা ভারসাম্যমূলক প্রশ্নটা ওঠে। আর গুরুত্বপূর্ণ, আমি যেটা আমাদের পার্টি মনে করে, আইন প্রণেতারা যারা ল মেকার হবেন, এই পথটাকে অলাভজনক করা, এটাকে যদি অলাভজনক করা যায়, যে আলোচনাটা খুব একটা এখন নাই, তো ইত্যাকার নানা প্রশ্ন। আর কথাটা শেষ করি, আমি ছোটকালে আমরা আমাদের মার্কসিস্ট এডুকেশনের একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, মানে পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ, মানে বলা হয় যে ইকোনমির একটা কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন হচ্ছে রাজনীতি, মানে অর্থাৎ মানে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হচ্ছে রাজনীতি। তো যে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করছেন একটা অল্প সংখ্যক দুর্বৃত্ত, মাফিয়া, এবং আপনি ব্যাংক বলি, আমার শেয়ার মার্কেট বলি, আমার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সেক্টরগুলো বলি, এগুলো যদি এখনকার এই পদ্ধতি যদি বহাল থাকে, 25 লাখ টাকা খরচ করার কথা, নির্বাচনে যদি 25 কোটি 50 কোটি মাগার কেউ যদি 100 কোটি টাকা খরচ করেন, নির্বাচনকে যদি একটা বাণিজ্য হিসেবে ধরে নেওয়া হয়, একটা বিনিয়োগকারী, একটা বিনিয়োগের মতন, যে ভবিষ্যতে এখন আপনি 25 কোটি দিয়ে এমপি হবেন, তারপরে 5 বছরে কপাল খুলে 5 বছরে আপনি 500 কোটি টাকা, আর বাংলাদেশে এখন 1000 কোটির কমে কোনো আলোচনা টাকা দেশেও থাকবে, আর ভবিষ্যতে দরকার হলে, এবং দুর্ভাগ্যজনক এই টাকাটা দেশেও থাকছে না। তার মানে এগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, তার মানে আমার অর্থনীতির মূল ভিত্তিটা, আমার দুর্বৃত্ত অর্থনীতি বলি, আমার এখানে সাংবিধানিক সুযোগগুলো এবং সাংবিধানিক আমার যে প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সর্বোপরি আমি সরকারকে যদি কনস্ট্যান্টলি যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনেন, আপনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা, ল মেকাররা, তারা জনগণের কাছে তারা জবাবদিহি করবেন। আমি মনে করি খুব আদর্শিক জায়গা না হলেও আমরা একটা জায়গায় আসতে পারবো। শেষ বাক্যটা বলি, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্য করতে পারবো, এরকম কোন প্রকল্প আমার নাই, একটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাই। কি প্রকল্পটা আছে? কিছুটা জবাবদিহিমূলক, কিছুটা দায়বদ্ধতা, কিছুটা স্বচ্ছতা, যাতে পুরনো ফ্যাসিবাদী জমানার একটা লাগাম টেনে ধরা যায়। এইটুকু যদি অর্জন করতে পারি এই যাত্রায়, তাহলে বলা যাবে খানিকটা কিছুটা অর্জন করলেন।